আমরা কথা বলছিলাম, শুরু করেছিলাম মানুষটা আরএসএস থেকে, এবং সে জায়গা থেকে অ্যাজ ইউজুয়াল যে যে বয়ানটা চলে আসে সেই বয়ানটাই চলে আসছে। আমি জানি না যেখানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে তাহলে আলাদা করে নির্দিষ্ট একটা ধর্মকে ভোট ব্যাংক কেন বলা হয়, তার জন্য আলাদা করে সুবিধা কেন রয়েছে। আমি আবারও বলি, যতক্ষণ পর্যন্ত হিন্দু সংখ্যাগুরু ততক্ষণ পর্যন্ত এই ভেজ নন ভেজ বিতর্ক করা যায়, ততক্ষণ পর্যন্ত চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস নিয়ে বিতর্ক করা যায়, ততক্ষণ পর্যন্ত সংবিধানের কথা বলা যায়, ততক্ষণ পর্যন্ত পার্লামেন্টে আলোচনা হয়, ততক্ষণ পর্যন্ত পার্লামেন্টে দাঁড়িয়ে কেউ বলেন যে বন্দে মাতরম গাইতে পারবো না, আমার ধর্মে বারণ আছে। এটা হিন্দু যতক্ষণ সংখ্যা গুরু, যেই মুহূর্তে হিন্দু সংখ্যা লঘু হয়ে যায় সেই মুহূর্তে বাংলাদেশ হয়ে যায়। তাহলে এখনো পর্যন্ত এই রাজ্যের ক্ষেত্রে বাঙালি হিন্দুদের যে কোনো ধরনের উৎসব অনুষ্ঠান হলেই যারা রেড়ে করে ছুটে আসছে, যারা ছিদ্রান্বেষণ করছে, বদনাম করার চেষ্টা করছে, এবং সবচেয়ে বড় কথা পুলিশকে কাজে লাগাচ্ছে। দেখুন, পুলিশ পারমিশন দিল না, শেষ মুহূর্ত অবধি পারমিশন দিল না, গতকাল বিশেষ আদালত বসিয়ে সেই পারমিশন আনাতে হলো। এই রাজ্য থেকে আমরা বলতে পারি যে আমরা দেখে শিখতে হবে আমাদের, না হলে ঠেকে শিখতে হবে ভবিষ্যতে। আমার মনে হয় অলরেডি আমরা ঠেকতে শুরু করে দিয়েছি, আমরা ধাক্কা খেতে শুরু করে দিয়েছি, আগুন লাগা শুরু হয়ে গেছে। এখনও যদি হিন্দু বাঙালি ঐক্যবদ্ধ না হয়, সংঘবদ্ধ না হয়, এটাকে প্রতিবাদ না করে, এটাকে চিহ্নিত না করে বিপদ, তাহলে এরপর আর সময় পাওয়া যাবে না। মানুষটা প্রথম কথা হচ্ছে যে কলকাতার কোনো ইনডোর স্টেডিয়ামে বা ইনডোর প্রোগ্রাম করতে গেলে পুলিশের কোনো পারমিশন লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে লালবাজার থেকে একটা এনওসি নেওয়া হয়, শুদ্ধ পুলিশ লিখে দেয় যে এতে আমাদের কোনো আপত্তি নেই, এবং ওই হলের ভিতরের যে অনুষ্ঠান তার নিরাপত্তার দায়িত্ব যারা আয়োজক করছে তাদের। আমি যেহেতু কিছুদিন আগে সায়েন্স সিটিতে একটি প্রোগ্রামের আয়োজন করেছিলাম, আমি জানি একমাত্র সরকার যখন তার অবস্থান স্পষ্ট করে না বা নিরপেক্ষ হয় না, তখনই এই ধরনের এইগুলো সৃষ্টি হয়। রাকেশ দা বলেছে যে বিশ্বের বৃহত্তম সংগঠন হচ্ছে আরএসএস। আমি তার সঙ্গে একটা ছোট্ট শব্দ যোগ করতে চাই যারা আরএসএস সম্পর্কে অজ্ঞ তাদের জন্য, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম পেপারলেস সংগঠন হচ্ছে আরএসএস। আরএসএস এর মেম্বার হওয়ার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, আরএসএস ছাড়ার জন্য কিছু করতে হয় না। সমস্যা হচ্ছে গোটা ভারতবর্ষের সব থেকে বেশি স্কুল এখন আরএসএস এর আদর্শে চলে, সরস্বতী শিশু মন্দির এবং বিদ্যাভারতী। সবথেকে বেশি আদিবাসীদের কল্যাণ আশ্রম আরএসএস এর আন্ডারে চলে, সব থেকে বড় বিজ্ঞানীদের সংগঠন আরএসএস এর আন্ডারে চলে, সব থেকে বড় সাংস্কৃতিক সংগঠন গোটা ভারতবর্ষ জুড়ে আরএসএস এর আন্ডারে চলে। এইটা একটা ভয়ের কারণ হতে পারে। গুড গভর্নেন্স বলতে যা বোঝায় সেটা যদি থাকতো, তাহলে একই মুখ্যমন্ত্রী বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলিতে, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তম সম্মেলন, সেখানে তিনি অলরেডি ঘোষণা করেছেন যে তাদের যেন কোনো রকম অসুবিধে না হয়, সব রকম সহযোগিতা যেন সরকার থেকে করা হয়। ওয়েলকাম, স্বাগত, তিনি এটা ভালো বলেছেন। তাহলে হিন্দুদের অনুষ্ঠান হলে তিনি এই কথা একই চেয়ারে নবান্নে বসে বলতে পারেন না কেন? তার ভয়টা কোথায়? যে যদি আমি হিন্দুদের অনুষ্ঠান করতে দিই তাহলে কি সমস্যা দেখা দেবে? আমরা তো চাই যে তিনি যেরকম বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলিতে, সেখানে যেমন বললেন যে হ্যাঁ তাদেরকে সরকার সব রকমের সহযোগিতা করবে, যা যা দরকার করবে, সেইটা তিনি কেন গীতা পাঠের সময় ওই একই নবান্নের চেয়ার থেকে বসে বলতে পারলেন না যে হ্যাঁ এখানে হিন্দুরা গীতা পাঠ করছে, আমরা সব রকম সহযোগিতা করব? আমাদের তো ঠকে শেখা বা দেখে শেখা দুটোই এসছে, কারণ একেবারে পাশের দেশে একটা দীপু দাসের শরীর জ্বলছে না, একটা ছায়ানোট পুড়ছে না, একটা উদিচি পড়ছে না, আমরা চোখের সামনে একটা সভ্যতাকে ধ্বংস হতে দেখছি, একটা সভ্যতার পতন দেখছি। আর সেই সভ্যতার পতন দেখতে দেখতে যারা গান ভালোবাসে না, যারা ছায়ানটের মতো একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠনকে গুড়িয়ে দিতে পারে, তাদের ভয় আমাদেরকে তেড়ে বেড়াচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের শিল্পীরা, পশ্চিমবঙ্গের যারা সচেতন, তারা যদি না হয়, তাহলে মনে রাখতে হবে যে একদিন কিন্তু রবীন্দ্র সদনও গুড়িয়ে দেওয়া হবে, একদিন কিন্তু পশ্চিমবঙ্গের এই সাংস্কৃতিক সংগঠনগুলো গুড়িয়ে দেওয়া হবে, যেভাবে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠনগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর ভয়াবহ কথা বলছেন আপনি। বলছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন না? মমতা বন্দ্যোপাধ্যায় তো আমন্ত্রিতও ছিলেন গীতা পাঠের মঞ্চে, আপনি আগে দুবার নিজে করেছেন, এবারও আমন্ত্রিত ছিলেন তিনি, কিন্তু তিনি আসেননি।
কিন্তু তিনি আসেননি, উল্টে তার দলের লোকজনেরা সেখান থেকে অপেক্ষা করে বসেছিলেন খানিকটা শকুনের মতো সেন দৃষ্টি নিয়ে, যদি কোনো বিতর্ক পাওয়া যায়, যদি ঝাঁপিয়ে পড়া হয়। এবং অদ্ভুত রকমভাবে তার সঙ্গী আমরা দেখলাম সিপিএমকে এগিয়ে আসতে সঙ্গী হয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।